আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ডাক্তার বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার দিনা লায়লা হোসেন। আমাদের আজকে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা প্রতিরোধে করণীয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন এদেশের একজন স্বনামধন্য ল্যাপারোস্কোপিক এবং হিস্টেরোস্কোপিক সার্জন, সে সাথে ইনফার্টিলিটি বিশেষজ্ঞ এবং সাবেক বিভাগীয় প্রধান গাইনি ও অবস বিভাগ, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, ম্যাডাম প্রফেসর ডাক্তার গুলশান আরা ম্যাডাম। ধন্যবাদ তোমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা। বিশ্ব বাংলার এ প্রোগ্রামে যারা যুক্ত আছেন, যারা দেখছেন এবং কলাকুশলীজনকে সবাইকে শুভেচ্ছা। ম্যাডাম শোনা যাচ্ছে? ম্যাডাম সবাইকে আসসালামু আলাইকুম। শুভেচ্ছা। শোনা যাচ্ছে ম্যাডাম। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা। যারা দেখছেন এই অনুষ্ঠানটি এবং বিশ্ব বাংলার কলাকুশলী যারা এই প্রোগ্রামটিতে পিছনে কাজ করছেন প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। কি শোনা যাচ্ছে না নাকি? দিনা, শোনা যাচ্ছে না? দিনা, শোনা যাচ্ছে না? দিনা, শোনা যাচ্ছে না? জি ম্যাডাম, ম্যাডাম শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ইসলাম, ওয়ালাইকুম শোনা আসসালাম। যাচ্ছে ম্যাডাম, দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমাকে শুভেচ্ছা এবং এই শোনা, হ্যাঁ কি হয়েছে? শোনা যাচ্ছে তো দিনা নাকি? শোনা বুঝতে পারছি না। শোনা আমি ইয়েতে শোনা যাচ্ছে কিনা দিনা? ম্যাডাম শোনা যাচ্ছে, একটু কেটে কেটে আসছে আর কি। ম্যাডাম শোনা যাচ্ছে কিন্তু ক্লিয়ার না আর কি, কেটে নেটওয়ার্ক কেটে এখানে আসছে। তো কোনো সমস্যা দেখছি না। ম্যাডাম এখন ক্লিয়ার হবে। এখন সেটা না এখন ঠিক আছে এখন ম্যাডাম। না ম্যাডাম ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তোমাকে শুভেচ্ছা দিনা। আর বিশ্ব বাংলার এই প্রোগ্রামে যারা কাজ করছেন এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার জন্য এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। জি ম্যাডাম, ঠিক আছে। দিনারটা মনে হয় সমস্যা করছে নাকি? ওইখানে সমস্যা হচ্ছে না নাকি? তুমি এটা না হয় বন্ধ করো, বন্ধ করে দেখো তো, আমাদের এগুলো বন্ধ করে দেখো তো, সব বন্ধ করে দাও, সমস্ত ইয়েতে বন্ধ। হ্যাঁ ম্যাডাম শোনা দিনা, যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে, জি তোমাকে ম্যাডাম। শোনা যাচ্ছে। জি ম্যাডাম। ঠিক আছে, চলে যাও, জি ম্যাডাম, দুঃখিত সরাসরি প্রশ্নে চলে যাও, ম্যাডাম। সরাসরি প্রশ্নে চলে যাও। জি ম্যাডাম। হ্যাঁ, দুজন একসাথে। হুম হ্যাঁ, জি ম্যাডাম। ম্যাডাম আপনার কাছে আজকে আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারণ করা।
ম্যাডাম? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তোমার ওইখানে একটু ডিস্টার্ব হচ্ছে মনে হ্যাঁ, হয়। এখন শোনা যাচ্ছে ম্যাডাম। হ্যাঁ, এখন শোনা এখন দেখা যাচ্ছে। যাচ্ছে, শোনা যাচ্ছে ম্যাডাম। জি ম্যাডাম, আমাদের আজকের বিষয় নির্ধারণ করা হয়েছিল ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা প্রতিরোধে করণীয়। তো একটা মেয়ে যখন ম্যাডাম মা হয়, তখন মেয়েটার পাশাপাশি তো পুরো পরিবারই আসলে খুশির জোয়ারে ভাসে। সবাই হচ্ছে নতুন অতিথিকে আমন্ত্রণ জানানোর জন্য অপেক্ষা করে। তো এর মধ্যে যদি কোনো জটিলতা আসে, তখন তো সেই আনন্দঘন পরিবেশটা আসলে থাকে না, যেটা আমাদের কারোরই কাম্য না। তো সেই প্রেক্ষিতে ম্যাডাম, সবার ফার্স্টেই আপনার কাছে জানতে চাচ্ছি, ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ দিনা তোমাকে। আসলে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বলতে আমরা সেই রকম গর্ভাবস্থাকে বুঝি যে গর্ভে বাচ্চা থাকাকালীন মা যদি ঝুঁকিতে পড়েন অথবা বাচ্চা ঝুঁকিতে পড়েন, সেটা অথবা দুইজনই ঝুঁকিতে থাকে, সেটা গর্ভ অবস্থায় হতে পারে অথবা ডেলিভারির পরেও হতে পারে। মানে লাইফ দুজনের অথবা যে কোনো একজনের ঝুঁকি থাকে, সেই রকম প্রেগন্যান্সিটাকেই আমরা আসলে ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি বলি। মানে যে কোনো একজনের ঝুঁকি থাকবে, আইদার প্রেগন্যান্সি অবস্থায় অথবা ডেলিভারির পরেও এটা হতে পারে। সেই প্রেগন্যান্সিগুলোই ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। তো আপনি বললেন যে ম্যাডাম, মা এবং বাচ্চা দুজনেই জটিলতার মধ্যে দিয়ে যেতে পারে। তো প্রথমেই যদি আমরা মায়ের জটিলতাগুলো জানতে চাই, যে সাধারণত কি ধরনের জটিলতা মায়া ডেভেলপ করলে আমরা সেগুলো, সেই সময়টাকে আমরা, গর্ভাবস্থাকে আমরা ঝুঁকিপূর্ণ করব। এই যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, কিন্তু দেখো যে কতগুলো ফ্যাক্টর থাকে, রিস্ক ফ্যাক্টর থাকে। সেই রিস্ক ফ্যাক্টরগুলো থাকলে একজন মা অথবা বাচ্চা ঝুঁকিতে পড়তে পারে, অথবা আমি মায়ের কথাই বলি যে ঝুঁকিতে পড়তে পারে। তো আমি আসলে আগে বলি যে আসলে মানে কিছু কিছু সোশ্যাল ফ্যাক্টর, যেহেতু আমাদের আজকে হচ্ছে প্রতিরোধের করণীয় আছে, কিছু ফ্যাক্টর বলি যেগুলোকে একেবারেই মানে প্রিভেন্ট করা যায়, সেই রকম কিছু ফ্যাক্টর। যে মায়েরা যদি, আমরা যদি সচেতন হওয়া যায় এবং সেই অনুযায়ী যদি মিজান নেওয়া যায়, তাহলে এইটা করা যায়। যেরকম আমি এখন বলি যে ইনফেকশনটা দিয়ে আগে বলি যে আমরা কিন্তু একটা জি ম্যাডাম। টাইমে রয়েছে। হ্যাঁ, এই যে কোভিড-19 ইনফেকশন হওয়া, এই ইনফেকশনটা হলেই কিন্তু একজন প্রেগন্যান্ট মা ঝুঁকিপূর্ণ হয়ে যাবেন তিনি। কারণ এটা দেখা গেছে যে কোভিড যদি ইনফেকশন হয়, তাহলে দেখা যায় যে সে মায়ের আইসিইউতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপরে হচ্ছে গর্ভের বাচ্চার আউটকামটা হচ্ছে, গর্ভের বাচ্চা মানে এর সমস্যা হতে পারে, ডেলিভারির আগেও অনেক সময় সমস্যা হয়, তারপরে ডেলিভারির পরেও সমস্যা হয়। তাহলে এই রকম ধরনের কিছু মানে অ্যাকিউট কন্ডিশন, মানে ইমার্জেন্সি কন্ডিশন, যে প্রেগন্যান্সি অবস্থায় একজন মা হচ্ছে এরকম সমস্যায় পড়লো। আরো যেরকম আছে যে কিছু ইনফেকশনের কথা আমি বলি যে যেগুলো একটু খেয়াল করলেই কিন্তু প্রিভেন্ট করা যায়, যেরকম জেনিটাল ট্র্যাক্টের ইনফেকশন, ব্যাকটেরিয়াল ভিজাইনোসিস বলতে যেটা আছে। তারপরে হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যদি মায়ের থাকে, যেরকম হচ্ছে সিফিলিস, গনোরিয়া, ক্ল্যামিডিয়া ইনফেকশন, এইরকম। তারপরে হচ্ছে এইচআইভি ইনফেকশন যদি মায়ের থাকে, তাহলে কিন্তু এটা বাচ্চা থেকে মাতে, মা থেকে বাচ্চাতে মা চলে থেকে যেতে পারে। বাচ্চাতে। কিন্তু দেখা যায় যে বাচ্চাটা একদম সারা জীবন যদি চলে যায়, তাহলে কিন্তু এরকম মেডিসিন নেই, মানে তাকে থাকতে হবে। তারপরে রুবেলা ইনফেকশন, এটা যদি প্রেগন্যান্সিতে হয়, তাহলে হেপাটাইটিস, হেপাটাইটিস বি, এগুলো যদি থাকে। তারপরে এইচপিভি ইনফেকশনের যে যেটা মানে টিকা নেওয়াটা, হ্যাঁ, এইগুলো ধরো যে এইগুলো কন্ডিশনটা মানে আগে থেকেই কিন্তু ট্রিটমেন্ট নেওয়া যায়, তাহলে দেখা যায় যে ঝুঁকিটা কমানো যায়। যেরকম জেনিটাল ট্র্যাক্টের ইনফেকশন থাকলে দেখা যায় যে প্রিম্যাচুর রাপচার, মানে মেমব্রেনটা হয়ে যায়, তাহলে এটা দেখা যায় যে প্রিম্যাচুর ডেলিভারি হয়। কুরিও অ্যামনিওনাইটিস ইনফেকশন হয়ে যায়, তখনও কিন্তু বাচ্চাটা সমস্যায় মানে ইয়েতে সমস্যায় পড়ে। তারপরে আবার কিছু কন্ডিশন আছে যেগুলো হচ্ছে যে আমরা বলি যে বিহেভিওরাল কন্ডিশন, যেরকম একজন মা যদি খুব শর্ট ইন্টারভেলে বাচ্চা নেন, যেরকম 18 মাস, একটা সিজার হয়েছে কিন্তু 18 মাসের আগেই উনি কনসিভ করে গেলেন, হ্যাঁ, সেই সময় কিন্তু প্রেগন্যান্সিটা ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আবার যে আগে যার বারবার প্রেগন্যান্সি লস হয়েছে,
যেরকম মিসক্যারেজ হয়েছে, সে আর্লি প্রেগন্যান্সি হোক, তারপরে আমরা তো প্রেগন্যান্সিটাকে ৩টা ভাগে ভাগ করি, হ্যাঁ, মানে ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, এইগুলোতে যদি হয়, অথবা থার্ড ট্রাইমেস্টারেও যদি প্রেগন্যান্সি লস হয়, সেটা একটা ঝুঁকিপূর্ণ কন্ডিশন। আবার সাইকোসোশ্যাল কিন্তু কিছু ফ্যাক্টর আছে, যে মেন্টাল স্ট্রেসে যদি থাকে, তারপরে মেন্টাল কোনো প্রবলেম যদি থাকে মায়ের, তারপরে মায়ের ইপিলেপসির ট্রিটমেন্ট পাচ্ছেন মা, এরকম যদি থাকে, তাহলে এগুলো কিন্তু খুব সহজেই হচ্ছে নোন থাকে, এবং সেগুলাকে প্রিভেনশনের জন্য স্টেপে চলে যাওয়া যায়। আরেকটা যেটা আমরা বলছি এই সময়ে, যেরকম ডোমেস্টিক ভায়োলেন্স, আমাদের দেশে কি সারা বিশ্বেই কিন্তু এই প্যান্ডেমিকের সময়ে ভায়োলেন্স কিন্তু মেয়েদের উপরে অনেক বেড়ে গেছে। এমনি কিন্তু প্রতি ৩ জনে একজন হচ্ছে একজন মা ভায়োলেন্সের মানে সম্মুখীন হইতো। এই ভায়োলেন্সের আবার একটা ক্যারেক্টার যেটা, যে ভায়োলেন্সগুলো দেখা যায় যেখানে আছে, প্রেগন্যান্সিতে এই ভায়োলেন্স আরো বেড়ে যায়। কারণ এখন তো প্যান্ডেমিকের সময় কিন্তু এটা আরো বেড়ে গেছে, কারণ নানান রকম ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইনের মধ্যে আছে, মানুষ জবলেস হয়েছে, তারপরে ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজের মধ্যে হয়েছে। আর আমাদের দেশে, অনেক দেশেই তো যৌতুকের একটা ব্যাপার আছে। এই সময়ে দেখা যাচ্ছে যে ভায়োলেন্সটা কিন্তু বেশি। তো এই ভায়োলেন্সের মধ্যে প্রেগন্যান্সি নিলে দেখা যায় যে নেগলেক্টেড হয়, তার চেক আপ হয় না, তার নিউট্রিশনটা মেনটেন হয় না, তার বাচ্চার গ্রোথ হয় না, তখন কিন্তু মা দেখা যায় যে এবং তাকে ডেলিভারির জন্য প্রপার যে জায়গা সিলেক্ট করা, এবং দেখা যায় যে সে হয়তো বাড়িতেই ডেলিভারি করলো, তাকে হেলথ ফ্যাসিলিটিসে নিয়ে আসলো না। ডোমেস্টিক ভায়োলেন্সগুলো থাকলে কিন্তু এরকম হয়। অতএব ওই সমস্যাগুলোর আগে সমাধান করতে হবে, তারপরে তাকে হচ্ছে প্রেগন্যান্সি নিতে হবে। তারপরে খুব কমন যেটা আমরা বলি একটা, যে বিহেভিয়ারালে পেশেন্টের মানে মায়ের এজ একটা বড় ফ্যাক্টর। মায়ের এজে দেখা আমাদের এই প্যান্ডেমিকের সময়ে কিন্তু অনেক হচ্ছে বাল্যবিবাহ বেড়ে গেছে। এই বাল্যবিবাহ বেড়ে গেছে যেটা, এইগুলো কিন্তু প্রেগন্যান্সিকে ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি হয়। যেরকম যদি ১৬-১৭ বছর বয়সের নিচে মায়ের যদি যদি প্রেগন্যান্ট হয়, তাহলে সে প্রেগন্যান্সির কমপ্লিকেশন অনেক বেশি। আর যদি ৩৫ বছরের উপরে বয়স এরকম যদি হয় প্রথম প্রেগন্যান্সি, সেই প্রেগন্যান্সির সমস্যাটা বেশি হয়। তো এখানে দেখা যায় যে অ্যাবাভ 40-তে যদি হয়, তাহলে কিন্তু আরো বেশি হয়, কারণ মিসক্যারেজ হতে পারে, তারপরে এখানে হচ্ছে জেনেটিক ডিফর্মিটিস এগুলো হতে পারে, যেমন ডাউন সিনড্রোম এগুলো হতে পারে। এরকম একটা এজ রিলেটেড, হ্যাঁ, তার ম্যাক্সিমাম এজ যখনই হচ্ছে ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি হয়, সেটা কিন্তু 30 to 38 ইয়ার্সের মধ্যে। কারণ ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সির ইনসিডেন্সও কিন্তু 15 to 20%, হ্যাঁ। তো এর মধ্যে দেখা যায় যে 30 to 38 ইয়ার্স এজের মধ্যে ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সিটা হচ্ছে বেশি হয়। তারপরে এছাড়াও আছে অটো ইমিউন ডিজিজ কিছু আছে, যদি মায়ের থাকে তখন হচ্ছে এটা প্রেগন্যান্সিটা ঝুঁকিপূর্ণ হয়। যদি জেনেটিক অ্যাবনর্মালিটি যা থাকে, হেরিডিটারি যদি প্রবলেমটা থাকে, তাহলে দেখা যায় ঝুঁকিপূর্ণ হয়। আর প্রেগন্যান্সির কিছু কন্ডিশন আছে, যে প্রেগন্যান্সি ইটসেলফ কিছু কন্ডিশন, যেরকম একটা প্রেগন্যান্সির আগে 2টা সিজারিয়ান সেকশনের হিস্ট্রি আছে, সেই প্রেগন্যান্সিটা ঝুঁকিপূর্ণ হয়। যদি প্লাসেন্টাটা নিচে থাকে, যেটা প্লাসেন্টা প্রিভিয়া বলি, গর্ভফুলটা নিচে বেরোয়, গর্ভফুলটা, তারপরে গর্ভফুল যদি জরায়ুর মধ্যে ঢুকে যায়, যেটাকে আমরা প্লাসেন্টা গেঁথে অ্যাক্রিটাই, দেওয়া জীবনে একটা বলি। তারপরে একের অধিক বাচ্চা যখন একসঙ্গে থাকে, মাল্টিপল প্রেগন্যান্সি, টুইন প্রেগন্যান্সি, ট্রিপলেট প্রেগন্যান্সি, এগুলো, তারপরে আরএইচ নেগেটিভ আইসো ইমিউনাইজেশন যদি থাকে, তাহলে সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি হয়। তারপরে হচ্ছে ফিটাল প্রবলেম যদি কিছু থাকে, যেমন কনজেনিটাল অ্যাবনর্মালিটি অফ দ্য ফিটাস, আগেই আমি বললাম যে রুবেলা ইনফেকশন হলে কনজেনিটাল অ্যাবনর্মালিটি হয়। কনজেনিটাল অ্যাবনর্মালিটির যে কোনোটাই যদি প্রেগন্যান্সিতে থাকে, তখন কিন্তু ওইটা আবার হচ্ছে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আর একটা অ্যাকিউট ইলনেসের কথা আমি বললাম, যে যেটা মায়ের মানে বিভিন্ন রকম ইনফেকশন, সেটা অ্যাকিউট ইলনেস যদি থাকে সেটা হয়। আরেকটি যেটা হচ্ছে যে ক্রনিক ডিজিজ যদি মায়ের থাকে, সেটাতে কিন্তু মানে প্রেগন্যান্সিটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যেরকম একজন মা থাকতে পারেন ডায়াবেটিক, মা থাকতে পারেন ওবেস, হার্ট ডিজিজ থাকতে পারে, কিডনি ডিজিজ থাকতে পারে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা থাকতে পারে, হাইপোথাইরয়েডিজম, তারপরে হচ্ছে অ্যাজমা, তারপরে এনিমিয়া,
তারপরে হচ্ছে আবার ওরাল হেলথ যদি তার গুড না থাকে, তাহলে দেখা যাবে যে আমাদের এই মায়েরা হচ্ছে প্রেগন্যান্সিতে ঝুঁকিপূর্ণ হতে পারে। তো এই ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সি কিন্তু আগে কিছু ফ্যাক্টর থাকে যেগুলো বললাম সেইগুলোতে হয়। আরেকটা হচ্ছে ঝুঁকিটা প্রেগন্যান্সি হওয়ার পরে হয়ে যায়। প্রেগন্যান্সি আচ্ছা। একটা মা আগে কিন্তু মানে লো ঝুঁকিতে থাকতে পারে, হ্যাঁ, কিন্তু দেখা যায় যে প্রেগন্যান্সির সময় সে হচ্ছে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যেরকম হচ্ছে যদি প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করে তখন ঝুঁকিপূর্ণ হয়। তারপরে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, এটা মায়ের মানে প্রেগন্যান্সিতেই চলে আসতে পারে। তো এরকম কন্ডিশনও আছে। তারপরে ফিটাল কন্ডিশন, যেটা বাচ্চার কন্ডিশন যেটা বললাম, তো অনেক সময় বাচ্চার যদি মানে এই যে অবস্থানের সমস্যা মানে যেটা স্বাভাবিক না সেই রকম অবস্থানও যদি থাকে, তাহলেও কিন্তু সে প্রেগন্যান্সিটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। যেরকম মাথাটা নিচের দিকে থাকার কথা, মাথাটা কিন্তু হয়তো এখানে পা অথবা পিছনটা হচ্ছে নিচের দিকে আসলো, অথবা বাচ্চা আড়াআড়ি থাকলো, এরকম বাচ্চার অবস্থানগত দিকটাও কিন্তু হচ্ছে প্রেগন্যান্সিটাকে ঝুঁকিপূর্ণ করে দিবে। দিনা। অনেক সুন্দর করে ম্যাডাম বলেছেন, আমি শুধু মুগ্ধ হয়ে শুনছিলাম। মায়ের এবং বাচ্চার মানে ম্যাডাম প্রসঙ্গত আপনি আসলে দুজনেরই ঝুঁকিপূর্ণ অবস্থাটা বর্ণনা করেছেন। তো আমরা তো আসলে অনেকগুলা শুনলাম, তো যেটা বলতে চাই ম্যাডাম, আমাদের দেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কমনলি আমরা হসপিটালে যে ঝুঁকিপূর্ণ অবস্থাগুলো খুব কমনলি পাই, এবং যেটা এতটাই ঝুঁকিপূর্ণ যে অনেক সময় মায়ের মাতৃমৃত্যুর কারণও হতে পারে বা মাতৃমৃত্যুর হার বাড়াচ্ছে। সেই ধরনের বিষয়গুলোকে যদি একটু মানে হাইলাইট করে আপনি একটু আলোচনা করে দিতেন, বা সেগুলো প্রতিরোধে আমাদের মেয়েরা কি ধরনের স্টেপ নিবে, একটু মানে সংক্ষেপে যদি বলতেন ম্যাডাম। এরকম দেখো যে আসলে ওই ম্যাটারনাল মর্টালিটিটাই যদি আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা যদি বলি, তাইলে ম্যাটারনাল মর্টালিটি কিন্তু হচ্ছে হেমোরেজ আর হচ্ছে প্রি এক্লাম্পসিয়া মানে হাইপার টেনশন ইন প্রেগন্যান্সি, এইটা কিন্তু 55% হচ্ছে ম্যাটারনাল ডেথ করে। তাহলে এই যে হেমোরেজ যেটা, হেমোরেজ যদি অ্যান্টিপার্ট এই যে যেটা আমরা বললাম গর্ভফুল নিচে থাকলে এটা হয়, তারপরে হচ্ছে গর্ভফুল যদি ঢুকে যায় তাহলে এটা হয়, তারপরে ডেলিভারির পরে যদি মানে এটা ইয়ে ফুলটা যদি ঠিক মতো না পড়ে তাহলে হয়, তারপরে আমাদের দেশে ফুলটা যদি আটকে যায় তাহলে হয়, অথবা ডেলিভারির সময় অনেক রাস্তাটা ছিঁড়ে গেছে সেরকম হয়। এরকম এরকম মা কিন্তু হাসপাতালে এসে ভর্তি হয়, ভর্তি হয়ে দেখা যায় যে সেখানে কিছু ট্রিটমেন্ট নেয়, অথবা অনেক সময় দেখা যায় যে লাইফ সেভ করা যায় না। আরেকটা হাসপাতালে যেটা আসে সেটা হচ্ছে প্রি এক্লাম্পসিয়া, বিভিন্ন রকমের প্রি এক্লাম্পসিয়া, মাইল্ড প্রি এক্লাম্পসিয়া, সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া, এবং সেটার কমপ্লিকেশন সহ, যেরকম এক্লাম্পসিয়া হতে পারে, তারপরে মায়ের হচ্ছে মানে এটা স্ট্রোকে যেটা মাথার ব্লাড ভেসেল গুলো যদি ছিঁড়ে রক্তক্ষরণ যায় হয়, হ্যাঁ, ম্যাডাম। হতে পারে, পালমোনারি ইডিমা সেটা নিয়ে আসতে পারে, তারপরে হচ্ছে অ্যাক্সিডেন্টাল হেমোরেজ, এটা হচ্ছে প্রি এক্লাম্পসিয়ার রিলেটেডে থাকে, সেটা নিয়ে আসতে পারে, রেনাল ইম্পেয়ারমেন্ট থেকে রেনাল ফেইলোর পর্যন্ত, লিভার লিভার ডিসফাংশন থেকে শুরু করে লিভার ফেইলোর পর্যন্ত, মানে এইগুলো প্রবলেম নিয়ে কিন্তু মা হচ্ছে মানে ভর্তি হয় এগুলো। আরেকটা যেটা হচ্ছে আরেকটা ম্যাটারনাল ডেথের কারণ হচ্ছে ইনফেকশন, যেরকম ডেলিভারির পরে ইনফেকশন যেটাকে আমরা পিউরপেলার সেপসিস বলি, অথবা প্রেগন্যান্সি থাকাকালীন ইনফেকশন, যেরকম যে কোনো ধরনের যে ব্যাকটেরিয়াল ইনফেকশন, ভাইরাল ইনফেকশন, যেরকম হচ্ছে প্রেগন্যান্সি সেপসিস বলে যেটা কথাটা আছে, সেগুলো দিয়ে যদি ইনফেক্টেড থাকে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন যদি অনেক বেশি থাকে, সেগুলো যদি ট্রিটমেন্ট না নেয়, তারপর তার সবচেয়ে বেশি থাকে হচ্ছে প্রেগন্যান্সি সেপসিস গুলো। এইরকম সেপসিস ইনফেকশন এগুলো নিয়েও হচ্ছে ডেথ হয়। আর যে ডেথ হয় যেগুলো বললাম যে বাচ্চার পজিশনগত দিক থেকে যদি এটা ম্যানেজ না, হয়তো দেখা গেল যে জরায়ুটা ফেটে গেল, তখন সে এসে ভর্তি হলো, সে সময়ে প্রবলেমটা হতে পারে। এইরকম আবার ম্যাডাম এই হচ্ছে এই বাধাপ্রাপ্ত ডেলিভারি যেটা অবস্ট্রাক্টেড লেবার যেটা, হ্যাঁ, অবস্ট্রাকটিভ লেবার।
লেবার নিয়ে আসলেও কিন্তু হচ্ছে মানে হসপিটালে দেখা যায় যে এখানেও মা মারা যায়। মানে মোটামুটি ভাবে বাংলাদেশে ম্যাটার্নাল ডেথের যে কারণগুলো, এই কারণগুলোর হচ্ছে ফিচারগুলো নিয়েই আমাদের হাসপাতালে হচ্ছে বেশি ভর্তি হয় এই মানে ঝুঁকিপূর্ণ আচ্ছা। মায়েরা। একটা কথা এখানে বলি যেটা যে আসলে এটা দেখা যায় যে যেটা বললাম যে ঝুঁকি নাই কিন্তু প্রেগন্যান্সিতে ঝুঁকি বেড়ে গেল তার। যেরকম হচ্ছে আমাদের দেশে তো অ্যান্টিনাটাল চেক আপ মানে এটার ইনসিডেন্স কত, কোনোই চেক আপ নেয় না হচ্ছে 21% মায়েরা। আর মানে অ্যান্টিনেটাল, তারপরে ডেলিভারি, পোস্টনেটাল, এই তিনটে চেক আপ মিলে নেয় মাত্র 43%। তাহলে এই যে পার্সেন্টেজ, প্রি প্রেগন্যান্সি কেয়ারের পার্সেন্টেজটা খুবই কম। তাহলে খুবই কম। অ্যান্টিনেটাল চেক আপ এরকম, তারপরে হচ্ছে ডেলিভারি চেক আপ যদি মাত্র 43 হয়, তাহলে দেখা যাবে যে যে মায়ের যদি এই যে অ্যান্টিনেটাল চেক আপ নেয় না যে মা, তার সে হয়তো কোনো ঝুঁকিপূর্ণ মাই না, কিন্তু প্রেগন্যান্সিতে তার যে ঝুঁকি হয়ে গেল অথবা ডেলিভারির সময় যে তার ঝুঁকি হয়ে গেল, যেরকম যে বার্থ ক্যানালটা হয়তো তার অ্যাডিকুয়েট না সেই রকম মায়েরা, অথবা একটা অ্যাডোলেসেন্ট গার্ল সে হয়তো এনিমিক পেশেন্ট, এরকম হচ্ছে ঝুঁকিটা তার মানে হয়ে যায়। তো এইরকম আমাদের দেশে এই ব্যাপারটিও কিন্তু আছে যে মায়া জি ঝুঁকিতে ম্যাডাম। তাই ঝুঁকি ডেভেলপ করে গেল আইদার প্রেগন্যান্সি আর ডেলিভারির সময় অথবা ডেলিভারির পরে। আচ্ছা, তাহলে ম্যাডাম যেটা বুঝতে পারলাম যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা আমাদের দেশে যেই সিচুয়েশন গুলোর জন্য ম্যাটারনাল ডেথ হচ্ছে, সেটা যদি অ্যাভয়েড করতে চাই বা প্রতিরোধ করতে চাই, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে চেক আপ, সেটা এন্টিনেটাল চেক আপ হতে হবে। তাহলে ম্যাডাম সেখান থেকে যদি একটু প্রশ্ন করি যে এন্টিনেটাল চেক আপ ন্যূনতম কতটুকু চেক আপ আমাদের মানে মায়েদের আসলে আসা উচিত গর্ভকালীন সময়ে, সব দর্শকদের জন্য যদি আপনি একটু বলতেন। গর্ভকালীন সময়ে যে এই যে আমি একটু প্যান্ডেমিক টাইম দিয়ে বলি তাহলে হচ্ছে কিন্তু ভালো হবে, যে প্যান্ডেমিকের জি সময়ে ম্যাডাম। ডাব্লিউএইচও কিন্তু বলেছিল যে ফেস টু ফেস ভিজিট মিনিমাম 4টা হতে হবে। তো এই মিনিমাম 4টে ভিজিট এখন কিন্তু ডাব্লিউএইচও এখন যেহেতু এখন তো আবার সেকেন্ড ঢেউয়ে তো ইউরোপ আমেরিকায় অনেক সমস্যা হয়েছে, কিন্তু এই যে কিছুদিন আগেও, হ্যাঁ 15 দিনের মতো আগেও কিন্তু ডাব্লিউএইচওর যে মিটিং হয়েছিল সেখানে কিন্তু 8টা বলেছে। কিরকম, যেটা যে আমরা 28 উইকস পর্যন্ত যে ট্র্যাডিশনাল দিতাম, হ্যাঁ যে প্রতি মাসে একটা, তারপরে 28 উইকসের পরে থেকে আমরা দিতাম হচ্ছে 15 ডেজ পর পর, সেটা হচ্ছে 26 উইকস পর্যন্ত। আর 26 উইকস থেকে মানে 40 উইকস পর্যন্ত কিন্তু আমরা উইকলি বলতাম, হ্যাঁ। তো ডাব্লিউএইচও এটাখানে বলছে যে মিনিমাম হচ্ছে 8 হতে হবে, কিন্তু এই প্যান্ডেমিক টাইমে কিন্তু বলার ছিল যে 4 হতে হবে, হ্যাঁ এখনো মানে 4 এইরকম, কিন্তু জিনিসটা হচ্ছে যে অন্য যে মানে চেক আপ গুলো এগুলো টেলিমেডিসিন দিয়ে মানে কভার করার জন্য, যেরকম আমরা যদি 4টেই ধরি বাকি কিন্তু হবে টেলিমেডিসিনের মাধ্যমে, হ্যাঁ কিন্তু 4টার উপরে আচ্ছা। ভিত্তি করে কিন্তু করা যাবে না, তখন দেখা যাবে যে প্রেগন্যান্সির সমস্যাগুলা হয়ে যাবে। অতএব মায়েদেরকে বলতে হবে যে এটা ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সিতে কিন্তু মানে বারবার চেক আপ লাগে, যেরকম মায়ের যদি ডায়াবেটিস থাকে, মায়ের যদি হাইপার টেনশন থাকে, অটোইমিউন ডিজিজ থাকে, তাহলে তো তার বারবার চেক আপ লাগবে। এই বারবার চেক আপ গুলো সে হচ্ছে মানে টেলিমেডিসিন দিয়ে যেটা কনসালটেশন সেইটাকে করবে। আবার এটাও ঠিক যে টেলিমেডিসিন কিন্তু ওইটার অল্টারনেটিভ না, ফেস টু হুম। ফেসের কিন্তু অল্টারনেটিভ না। ফেস টু ফেস একেবারেই হচ্ছে মানে খুবই হচ্ছে আইডিয়া। প্রযোজ্য, আইডিয়াল। কিন্তু দেখা যাচ্ছে যে এটা যেহেতু বের হইলেই তার হচ্ছে ইনফেকশন হয়ে যাচ্ছে, স্বাস্থ্যবিধি মানার পরেও তো অনেকের অনেক জায়গায় একটু গ্যাপ হয়ে যাচ্ছে, সেজন্য এইভাবে করা যে ফেস টু ফেস আসবে এবং বাকিটা মানে অ্যাজ ফার অ্যাজ পসিবল এটা পেশেন্ট মা যে সে ডিসিশন নিবে না, ডিসিশন নিবে হচ্ছে যে কনসালটেন্ট সে, যে হসপিটাল সে, যে এই নেক্সটটা টেলিমেডিসিন দিয়ে হবে কিনা। হ্যাঁ তাহলে যদি হয় তাহলে দেখা যায় যে তাকে ফেস টু ফেসটা
মানে তাকে ওটাকে বলা যায় যে এটা না হলে পরেরটাতে হয়তো ফেস টু ফেস আসলো এইরকম। যে এটা আমাদের কিন্তু সিচুয়েশন অনুযায়ী ডিসিশন নিতে হবে যে কোন সিচুয়েশন, যখন যেখানে লকডাউন যাচ্ছে সেখানে মায়েদেরকে কিভাবে মানে বলা যাবে যে আপনি ফেস টু ফেস আসেন, সে তো ওই 8টায় আসতে পারবে না, তার তার হয়তো 4টেতে আসাই সমস্যা হবে। তো এইরকম মানে সিচুয়েশন অনুযায়ী এবং অবশ্যই যে মা তার কন্ডিশন অনুযায়ী, এমন যদি হয় যে না মার আসতেই হবে, তাহলে তাকে কিন্তু ওই স্বাস্থ্যবিধি মেনে তাকে মানে চেক আপ করতে আসতে হবে। তো এইরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুলস না করে আমরা যদি মানে মায়ের বেনিফিট সেইটাকে যদি চিন্তা করে আমরা দিই, তাহলে দেখা যাবে যে আমরা হচ্ছে মায়েদেরকে এবং বাচ্চা একটা হেলদি বাচ্চা সেই মা পাইতে পারে। আচ্ছা ম্যাডাম, একটু আগে আরেকটা আলোচনায় বলছিলেন আপনি যে প্রি প্রেগন্যান্সি চেকআপ বা আমরা যেটাকে প্রি কনসেপশনাল কাউন্সিলিং বলি। তো এই বিষয়টা যেহেতু বলেছেন একদমই নেগলিজেবল আমাদের দেশে, হয়তোবা অনেকে এই বিষয়টা সম্পর্কে ভালো করে জানেও না। তো আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আসলে প্রি কনসেপশনাল কাউন্সিলিংটার ব্যাপারে একটু জানাতে চাচ্ছি, যেহেতু এর মাধ্যমে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থাকে আমরা প্রি এক্সিস্টিং যেসব ঝুঁকি, এইসব ঝুঁকি থেকে আমরা মাকে হয়তোবা অনেক ধরনের বিপদ থেকেই আমরা মাকে বাঁচাতে পারবো। তো সেই জন্য ম্যাডাম প্রি কনসেপশনাল কাউন্সিলিংটা সম্পর্কে একটু আলোচনা করবেন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রি কনসেপশন কেয়ার। হ্যাঁ, এই কেয়ারটা কিরকম, সেটা হচ্ছে প্রি কনসেপশন কেয়ার কিন্তু প্রতিরোধমূলক কেয়ার। হ্যাঁ, এই যে প্রেগনান্সির যে প্রেগনান্সি তো আমরা গুড কন্ডিশন চাই, হেলদি মা চাই, হেলদি বেবি চাই। হ্যাঁ, অতএব একটা প্রতিরোধমূলক হচ্ছে কেয়ার হচ্ছে প্রি প্রেগনান্সি কেয়ার। এখানে রিস্ক আইডেন্টিফাই করা হয়, তারপরে রিস্ক যদি মডিফাই করা যায় সেটা করা হয়, এখানে এডুকেশন দেওয়া হয়। আরেকটা হচ্ছে যে যদি কোনো ইন্টারভেনশন প্রয়োজন হয় সেটা করা হয়। একটা একটা করে একটু বলি যে রিস্ক আইডেন্টিফিকেশন যেটা, এই যে ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, সে কতটুকু রিস্ক আছে, কারণ ডায়াবেটিস তো আমরা দেখেছি যে প্রেগনান্সি হওয়ার আগে একজন মা ডায়াবেটিক টাইপ 1 থাকতে পারে, টাইপ 2 থাকতে পারে, তাহলে সে মায়েরা কি অবস্থায় আছে, এটা হচ্ছে রিস্ক ডিটেকশন করা হলো। আবার এটাকে যদি মডিফাই করা যায় যে না সে প্রেগনান্সি নিতে পারবে না, তখন আমরা কি বলবো যে শি ইজ নট ফিট ফর প্রেগনান্সি, তুমি নিতে পারছে না, তাহলে আমরা তখন কি করব, তখন কিন্তু তাকে আবার একটা গুড মানে ইয়ে দিতে হবে, কন্ট্রাসেপশনের অ্যাডভাইস দিতে হবে, একটা কন্ট্রাসেপটিভ দিতে হবে সেটা ইফেক্টিভ, যে আনপ্ল্যান প্রেগনান্সি যেন না হয়ে যায়। কারণ আনপ্ল্যান প্রেগনান্সি হলে কিন্তু আবার সেই ঝুঁকির মধ্যেই থেকে যাবে অথবা আনডিটেক্টেড হতে যাবে, এরকম একটা। তারপরে এডুকেশন দেয়া, এডুকেশন ধরো যে একটা মা আসলো তার বাল্য বিবাহ হয়ে গেছে, কিন্তু সে আমরা তাকে এডুকেশন দিলাম অ্যাবাউট প্রেগনান্সি, বললাম তাকে যে এটা করলে এটা হবে, এই প্রেগনান্সির এই সমস্যা হবে। তাকে যদি বলা হয় যে না তুমি ক্যারিয়ার করে যাও, প্রেগনান্সি নিও না এখন, তাহলে এটাকে আমরা করলাম যে এডুকেশন। আরো অনেক বিষয়ের এডুকেশন দেওয়া যায়, আমি এক্সাম্পল হিসেবে বলছি। এরপরে ইন্টারভেনশনের একটা জায়গা আছে, যেরকম ধরো মানে একটা হার্ট ডিজিজ, কনজেনিটাল হার্ট ডিজিজ আছে একটা মায়ের, মানে একজন ওম্যানের, সে হচ্ছে বাচ্চা নিতে চায়, তাহলে এই কনজেনিটাল হার্ট ডিজিজ তার প্রেগন্যান্সিতে কিরকম ইফেক্ট পড়বে সেটাকে রিস্কটা ডিটেকশন করে, এমন যদি দেখা যায় যে না প্রেগন্যান্সির আগে তাকে কিছু অপারেশন করে দিলে, হ্যাঁ তাহলে সে যেরকম খুব যদি সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস থাকে, কনজেনিটাল হার্ট ডিজিজ থাকে, তাহলে ইন্টারভেনশন দিয়ে তারপরে হচ্ছে সে মানে বাচ্চা নিল। তো এইরকম হচ্ছে প্রিকনসিপশন কেয়ারে সবগুলো আছে, যে আইডেন্টিফিকেশন, তারপরে মডিফিকেশন, ইন্টারভেনশন, এডুকেশন, সবকিছু হচ্ছে দেয়া হয়। তো আমি যেগুলো হচ্ছে হাই রিস্ক প্রেগন্যান্সিতে বলেছি, সেগুলো কিন্তু দেখো সবগুলোই এই প্রি প্রেগন্যান্সি কেয়ার নিলে আমরা কিন্তু প্রতিরোধ করতে পারবো। যেরকম দেখো রুবেলা ইনফেকশন, হ্যাঁ আমাদের দেশে এখন কিন্তু, আমি এটা বলছি এই জন্য, এখন কিন্তু রুবেলা ইনফেকশনের এগেইনস্টে টিকাটা দেয়া হচ্ছে আমাদের দেশে। হ্যাঁ, 12ই ডিসেম্বর থেকে 24শে
জানুয়ারি পর্যন্ত কিন্তু মানে এমআর, হ্যাঁ, মামস এবং রুবেলা এর এগেইনস্টে টিকাটা দিয়ে দেওয়া হবে। তাইলে আমরা যদি আমাদের সব কিশোরীদের এই টিকার আওতায় নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু ইন ফিউচার এই যে রুবেলা ইনফেকশন এবং তার যে কমপ্লিকেশনগুলো, মানে কনজেনিটাল রুবেলা সিনড্রোম যেটা হয়, একদম অনেক কনজেনিটাল অ্যাবনর্মালিটি হয় বাচ্চার, সেইটার থেকে কিন্তু মানে বেঁচে যাবে। তো এইরকম যদি থাকে, তারপরে ধরো এই যে ব্যাকটেরিয়াল ভেজাইনোসিস, সিফিলিস আছে, গনোরিয়া আছে, তারা আগে ট্রিটমেন্ট নিয়ে নিল, প্রেগন্যান্সির আগে ট্রিটমেন্ট নিয়ে নিল, এইচপিভির এগেইনস্টে ভ্যাকসিনটা সে নিয়ে নিল, এইচআইভি যেটা, তার যদি আগেই ডিটেকশন হয়। আমাদের একটা কিন্তু সমস্যা আছে আমাদের দেশেরই, বলি এইচআইভির যে ডিটেকশনটা, এটা ওই যে স্পেসিফিক সেন্টার, এই সেন্টারে কিন্তু মায়েরা যায় না। এটা হচ্ছে স্টিগমার জন্য তারা যায় না, না যাওয়ার জন্য কি হচ্ছে, তাদের কিন্তু ডিটেকশন হচ্ছে না। হ্যাঁ, তো এটাকে অ্যান্টিনেটাল চেক আপের মধ্যে দিয়ে দিলে, অথবা তাদেরকে যদি যেরকম যে র্যাপিড টেস্টগুলো, সিফিলিস এখন র্যাপিড টেস্টে ডায়াগনোসিস হয়, ঠিক সেই রকম এইচআইভি যখন র্যাপিড টেস্ট দিয়ে ডায়াগনোসিস করা যাবে, তখন কিন্তু দেখা যাবে যে সে প্রি প্রেগন্যান্সি কেয়ার নিলে সেই তার এই এইচআইভির যে ইনফেকশন, যে তার থেকে বাচ্চাতে যাওয়া, এই সমস্যাটায় সে পড়বে না। তারপরে হেপাটাইটিস বি এর এগেনস্টে ভ্যাকসিন নিয়ে নিল, তার হেপাটাইটিস এর এগেনস্টে ভ্যাকসিন নিয়ে নিল, মানে ভ্যাকসিনগুলো হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট হচ্ছে মানে প্রি প্রেগন্যান্সি কেয়ারে। আর প্রি প্রেগন্যান্সি কেয়ারে যে হাইপার টেনশনকে যদি বলি, যে হাইপার টেনশনে হয় কি, যে হাইপারটেনসিভ একজন মা সে প্রেগন্যান্সি নিবে, হ্যাঁ, তো তখন কিন্তু তাকে তার রিস্কটা অ্যাসেসমেন্ট করতে হবে। তারপরে সে কি মেডিসিন খাচ্ছে, সে মেডিসিনটা কিন্তু চেঞ্জ করা লাগবে, কারণ আমরা হচ্ছে প্রেগন্যান্সিতে সেফ যে মেডিসিন সেইটা তাকে দিব, তারপরে তাকে রেডি করব যে সে প্রেগন্যান্সি নিবে। তারপরে হচ্ছে এনিমিয়া, এনিমিয়া হচ্ছে প্রি প্রেগন্যান্সি কেয়ার নিলে এনিমিয়াটা ডিটেকশন হবে, এনিমিয়াটা কারেকশন হবে, তাহলে এনিমিয়া রিলেটেড হচ্ছে সমস্যাগুলো হবে না প্রেগন্যান্সির আগে। ডায়াবেটিসেরও তাই, ডায়াবেটিস কন্ট্রোল করবে, এবং যেরকম ডায়াবেটিসের যদি কন্ট্রোল না থাকে, তাহলে কনজেনিটাল বাচ্চার হচ্ছে জন্মগত ত্রুটি বেশি হয়। অতএব তাকে একটা লেভেলে আসতে হবে, যে লেভেলে হচ্ছে তার এই বাচ্চার জন্মগত ত্রুটি হবে না, সেটা কিন্তু প্রি প্রেগন্যান্সি কেয়ারেই হচ্ছে নিতে হবে। অটো ইমিউন ডিজিজ থাকলে সে আসলে রিমিশন ফেজে আছে কিনা অথবা অ্যাক্টিভ ফেজে আছে কিনা, এগুলো দেখে তাকে বলতে হবে যে সে প্রেগন্যান্সি নেওয়ার জন্য উপযুক্ত কিনা। তারপরে এইরকম যদি প্রায় সবগুলোতেই দেখো, যেরকম প্রিভিয়াস প্রেগন্যান্সি লস, এটা যদি আমরা ডায়াগনোসিস করি আগে, যে কেন তার প্রেগন্যান্সিটা লস হচ্ছে, এটা ইউটেরাসের কোনো কন্ডিশন আছে কিনা। একটা কন্ডিশন আমরা জানি যে জরায়ুর মুখটা যদি ঢিলা থাকে, তাহলে বাচ্চা সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টারে ডেলিভারি হয়ে যেতে পারে, তাহলে সে সময় আমরা যে জরায়ুর মুখটা বেঁধে দেই, এটার একটা রোল আছে, সেটা আমরা করতে পারি। তাহলে এটা হচ্ছে প্রি প্রেগন্যান্সি কেয়ারে আসলে ডায়াগনোসিস হবে, তখন তাকে এটা বলা হবে যে এভাবে অপারেশনটা হবে। এটা তো সাধারণত হচ্ছে 12 উইকস থেকে শুরু করে 16 উইকস 18 উইকস পর্যন্ত আমরা দেই। তো সেটা প্রি প্রেগন্যান্সি কেয়ারের ডিসিশন না হলে সেটা তো আসলে দেখা যাবে যে অলরেডি বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, তারপরে সে আসতেছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু মানে, তারপরে ওবেসিটি, ওবেসিটি তো ওবেসিটি রিলেটেড সমস্ত প্রবলেমগুলা প্রি প্রেগন্যান্সি, একজন মা কিন্তু যিনি প্রেগন্যান্ট হতে চাচ্ছেন, আমি এখানে বলি যে অনেকেই দেখছেন প্রোগ্রামের জন্য, যে বিএমআই আপনার কত, নর্মাল কিনা, এটা কিন্তু আপনি গুগলে যেই দেখতে পারেন, যে এটা ওজনটা দেখে, বয়স দেখে, হাইট দেখে যদি আপনি দেখেন, তাহলে নর্মাল বিএমআই হচ্ছে 18.5 থেকে 24.9, এটা হচ্ছে নর্মাল। এর উপরে গেলেই বলে দিবে যে ওভারওয়েট কিনা, ওবেসিটি কিনা। তাইলে নিজেই কিন্তু বুঝতে পারবেন। তা 5 থেকে 10% যদি ওবেসিটি কমায় কেউ, তাহলে কিন্তু দেখা যায় যে প্রেগন্যান্সি কমপ্লিকেশন তার হচ্ছে কম হয়। তারপরে একজন মা যার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে, তিনি প্রেগন্যান্সি নেবেন, তাহলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সাথে কিন্তু দেখা যায় যে ওবেসিটিটা থাকে, ম্যাক্সিমাম হচ্ছে থেকে যায়। তো এই সময় যদি উনি ওয়েট কমায় নেন, প্রি প্রেগন্যান্সি কেয়ারে যে আরো ডায়াবেটিস আছে কিনা সেটাও দেখেন, অথবা তার মানে হাইপার টেনশন আছে কিনা সেটাও দেখেন, তারপরে যদি উনি প্রেগন্যান্সি নেন, তাহলে দেখা যাবে যে প্রেগন্যান্সির যে হাই রিস্ক কন্ডিশনগুলো ওই প্রেগন্যান্সির উপরে এসে পড়বে না। এজন্য প্রায় সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে ওই
প্রি প্রেগন্যান্সি কেয়ার লাগছে এবং সেই সময় কাউন্সিলিং এর একটা স্কোপ আছে। ওই যে যিনি নিতে পারবেন না তাকে কাউন্সিলিং করতে হবে, কতদিন পরে নিতে পারবেন, ফলো আপে থাকবে কিনা সেটার হচ্ছে কাউন্সিলিং করতে হবে। তো এই প্রি প্রেগন্যান্সি কেয়ারের এরকম আবার হঠাৎ করে যেটা প্রেগন্যান্সিতে আসে, যেরকম প্রি এক্লামশিয়া, এই প্রি এক্লামশিয়ার তো আবার রিস্ক ফ্যাক্টর আছে, যে ওই হাইপার টেনশন, ডায়াবেটিস, তারপরে ফ্যামিলিতে ইয়েতে থাকা, এটা যদি থাকে আগেই যদি প্রি প্রেগন্যান্সি কেয়ার নেয় তাহলে ওটা গেল কিনা দেখা যাবে। আর প্রি প্রেগন্যান্সি কেয়ার নিয়ে উনি তো তখন ওনাকে বলা হবে পুরা থ্রু আউট দ্য প্রেগন্যান্সি উনি হচ্ছে চেক আপে থাকবেন, কারণ এডুকেশন যেটা দেওয়া হয় প্রি প্রেগন্যান্সি কেয়ারে সেটাতে কিন্তু উনি জানবেন যে ওনার কিন্তু প্রি এক্লামশিয়া হওয়ার সম্ভাবনা আছে, ওনার জিডিএম হওয়ার সম্ভাবনা আছে, সেই অনুযায়ী উনি হচ্ছে অ্যান্টিনেটাল চেক আপে আসবেন। ওই প্রি প্রেগন্যান্সি কেয়ার থেকে কন্টিনিউয়াস চলবে, যে অ্যান্টিনেটাল চেক আপ, তারপরে ডেলিভারিতে ওনার চেক আপ, পোস্ট নেটালের চেক আপ, এইভাবে যদি এইরকম আমরা মানে তিনটে কেয়ার, প্রি প্রেগন্যান্সি কেয়ার, অ্যান্টিনেটাল কেয়ার, কেয়ার ডিউরিং ডেলিভারি, কেয়ার আফটার ডেলিভারি, এই চারটে কেয়ার জি জি। যদি কেউ নেয় অ্যাডিকুয়েটলি তাহলে কিন্তু দেখা যাবে যে হাই রিস্ক প্রেগন্যান্সি ডিটেকশন করা যাবে, প্রিভেনশন করা যাবে, তারপরে ইন টাইম হচ্ছে মিজান নেওয়া যাবে, তাতে হেলদি মা থাকবে এবং হেলদি বাচ্চা থাকবে। জি ম্যাডাম, আজকে আপনার একটু আগের আলোচনায় যে প্রি প্রেগনেন্সি কেয়ারের যে গুরুত্বটা ম্যাডাম আপনি তুলে ধরেছেন, এত সুন্দর করে বর্ণনা করেছেন, এরপরে আশা করছি অল্প পার্সেন্টেজ হলেও প্রি প্রেগনেন্সি কেয়ার আমাদের দেশে ইনশাল্লাহ বাড়বে, আর আস্তে ধীরে ধীরে এটা গুরুত্বটাও মানুষ বুঝতে পারবে এবং প্রত্যেকেই প্রেগনেন্সিটা নেবে, প্ল্যান প্রেগনেন্সি, এবং প্রেগনেন্সি নেয়ার আগে মায়ের চেক আপ, মাঝে মাঝে তো ম্যাডাম হাজবেন্ডের চেক আপও দরকার হয়, যে দুজনের জেনেটিক যে সমস্যাগুলো সমাধানের জন্য, সেভাবে করেই একটা কাপল যখন প্রেগনেন্সি নিবে তার আগে তারা অবশ্যই কোনো কনসালটেন্টের আন্ডারে যাবে বা তার সাথে কনসালটেন্সি করবে। তো যেমন ম্যাডাম এটা এরপরে এখন যদি আসি যে, এক্সাম্পল এটা যে থ্যালাসেমিয়া, আমরা তো আমাদের দেশে কিন্তু জি ম্যাডাম, প্রোগ্রাম আছে থ্যালাসেমিয়া ইরাডিকেট করবে। তো এইখানে আগেই যদি সেটা পরীক্ষা করে নেওয়া হয় যে মায়ের আছে কিনা, তার হাজবেন্ডের আছে কিনা, তাহলে কিন্তু এটাকে হচ্ছে কভার করা যায়, মানে হেরিডিটারি ডিজিজ গুলোকেও হচ্ছে মানে আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারি, যা প্রয়োজন যে সে নিবে না নিবে না, নিলে কি করতে হবে, এসবগুলোকে অ্যাড্রেস করা যাবে। আচ্ছা ম্যাডাম, তো আমরা তো মায়ের সমস্যাগুলো এতক্ষণ শুনলাম, এখন আমরা যদি জানতে চাই যে বাচ্চার যেসব ত্রুটি, জন্মগত ত্রুটি তো অনেক কিছুই হতে পারে আসলে, বাচ্চার মাথা থেকে পা পর্যন্ত অনেক ধরনের জন্মগত ত্রুটি হতে পারে, এবং কিছু জন্মগত ত্রুটি নিয়ে দেখা যায় বাচ্চা বেঁচে থাকে বা ডেলিভারির পরে সেগুলোর ট্রিটমেন্ট করা যায়, আবার কিছু জন্মগত ত্রুটি দেখা যায় ইনকম্পিটিবল টু লাইফ হয়, হয়তো বা বাচ্চা জন্মের পরে আর বেঁচে থাকতে পারে না। তো সাধারণত আমরা ম্যাডাম কমন যে জন্মগত ত্রুটিগুলা পাই, খুব কমন, এবং যেগুলো, যেই জন্মগত ত্রুটিগুলা টাইমলি যদি ডায়াগনোসিস হয় তাহলে ত্রুটিগুলাকে চিকিৎসা করে একটা সুস্থ বাচ্চা রাখা সম্ভব, সেই ধরনের কিছু যদি ম্যাডাম আলোচনা করতেন। ইনট্রুটেরাইন ইনট্রুটেরাইন লাইফে কিন্তু যে ট্রিটমেন্টটা দেয়া, এটার কিন্তু স্কোপ খুব কম। হ্যাঁ, যে এই আমরা দেখলাম যে বাচ্চার ত্রুটি আছে সেটা ইনট্রুটেরাইন ইউটেরাসে থাকাকালীন মানে জন্মের আগে তাকে ট্রিটমেন্ট দেয়া, এটা কিন্তু আসলে সম্ভব, মানে খুব লিমিটেড এটা। তো এখন যেটা হচ্ছে যে ডায়াগনোসিসটা করা, ডায়াগনোসিস করলে কতগুলো অ্যাবনর্মালিটি আছে যে নট কম্প্যাটেবল উইথ লাইফ, আর কতগুলো আছে যে হ্যাঁ কম্প্যাটেবল আছে, সেগুলো ডেলিভারির পরে মানে ইয়ে করা যাবে, ট্রিটমেন্ট দেওয়া যাবে, যেরকম হচ্ছে এই যে মানে হেয়ার লিপ, হ্যাঁ এগুলো যদি ধরা পড়ে তাহলে দেখা যায় যে এটা কারেকশন হতে পারে। কিছু কিডনির সমস্যা থাকে সেগুলো কিন্তু দেখা যায় যে ডেলিভারির পরে কারেকশন করা যায়। তো এইরকম কনজেনিটাল অ্যাবনর্মালিটির ব্যাপারে যেটা, যে সেটা আগে হচ্ছে প্রিভেন্ট করতে হবে। যে সমস্ত ক্ষেত্রে কনজেনিটাল অ্যাবনর্মালিটি হয়, ওই যে আগে আমি একটা বলছি মেডিসিনের ব্যাপার, ড্রাগের অনেক বড় একটা ভূমিকা আছে, যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ যেগুলো হচ্ছে যেরকম এসি ইনহিবিটর, এগুলোকে দেয়া যাবে না। কনজেনিটাল অ্যাবনর্মালিটি যে ড্রাগগুলা করে সেই ড্রাগগুলাকে প্রেগন্যান্সিতে মানে দিবে না। হ্যাঁ, এটা যদি আগের থেকে কেউ খায় তাহলে সেটাকে চেঞ্জ করে যেটা হচ্ছে রিকমেন্ডেড ড্রাগ সেটা দিতে হবে। আরেকটা জিনিস যেটা যে ডায়াবেটিস, হ্যাঁ ডায়াবেটিস যদি কন্ট্রোল না থাকে মানে ফার্স্ট ট্রাইমেস্টারে মানে পেরি কনসেপশন পিরিয়ডে,
তাহলে কিন্তু বিভিন্ন রকমের কনজেনিটাল অ্যাবনর্মালিটি হয়, মানে মাইনর থেকে শুরু করে একদম মেজর পর্যন্ত। তো এটা প্রিভেন্ট করতে গেলে কিন্তু দেখা যাবে যে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে। আমরা হিমোগ্লোবিন A1H দেখি, সি দেখি, A1C দেখি, তো এগুলো দেখে দেখতে হবে যে তার কতটুকু কনজেনিটাল অ্যাবনর্মালিটির মানে পসিবিলিটি আছে। আমরা ওইখানে যদি ভালো করে করি, ভালো করে যদি কন্ট্রোল করি, তাহলে কিন্তু কনজেনিটাল অ্যাবনর্মালিটিটা আমরা অ্যাড্রেস করতে পারবো। আরেকটা ধরো যে জেনেটিক অ্যাবনর্মালিটি, যেটা ডাউন সিনড্রোম, হ্যাঁ, এইটা কিন্তু হতে পারে। তো এইগুলোতে এটা হয় কি যে ডায়াগনোসিস করতে হবে। যেরকম টেস্ট করে ডায়াগনোসিস করা যায়, যে আর্লি প্রেগন্যান্সিতে আমরা যদি কিছু টেস্ট করি, যেরকম ডাউন সিনড্রোমের জন্য কিন্তু আর্লি প্রেগন্যান্সিতে একটা টেস্ট আছে, যে মায়ের যে অ্যাবাভ 40 ইয়ার্স অফ এজ যদি হয়, তারপরে যদি দেখা যায় যে আগে তার হিস্ট্রি আছে, তাহলে সে টেস্টটা সে করে নিতে পারে, আলট্রাসোনোগ্রাফি করতে পারে, করে এটা ডায়াগনোসিসটা করা যায়। আবার সেকেন্ড ট্রাইমেস্টারে যে দেখা যায় যে ওটা আবার কনফার্ম করতে হয়, কোয়াড টেস্ট দিয়ে কনফার্ম করতে হয়, এরকম একটা স্কোপ আছে। আর আরেকটা যেটা আছে যে কম্প্যাটেবল না লাইফের, হ্যাঁ, যেরকম অ্যানিনকেফালি, মানে মাথাটার জন্য স্পাইনা বাইফিডা, তারপরে হাইড্রোকেফালাস। হাইড্রোকেফালাস আবার যদি মাইল্ড ভ্যারাইটি থাকে, তাহলে সেগুলো দেখা যায় যে ওই শান্ট অপারেশন জন্মের পরে করে মানে তাদের কম্প্যাটেন্সি লাইফের সঙ্গে মানে বেঁচে থাকে তারা, হ্যাঁ, এইরকম একটা অপারেশন করে। কিন্তু কতগুলো আছে যে ব্রেন ম্যাটার ডেভেলপই করে নাই, মানে সিভিয়ার হাইড্রোকেফালাস, সেগুলো কিন্তু ইয়েতে হয় না। তারপরে হার্ট ডিজিজটার জন্য আর এই কনজেনিটাল অ্যাবনর্মালিটি গুলোর জন্য আমরা যে আলট্রাসোনোগ্রাফিটা করি, সেটাকে বলে অ্যানোমালি স্ক্যান। এই অ্যানোমালি স্ক্যানটা 20 সপ্তাহে করার উদ্দেশ্য এটাই যে এই সময়ে দেখা যায় যে অর্গানোজেনেসিস গুলো প্রায় 12 উইকসে কমপ্লিট হয়ে যায়, কিন্তু 12 উইকসে সবগুলো অ্যাবনর্মালিটি ধরা পড়ে না। তো দেখা যায় যে 20 উইকস এমন একটা সময়, যে সময়ে অ্যাবনর্মালিটি গুলো ধরা পড়ে। কিন্তু হার্ট ডিজিজের যদি অ্যাবনর্মালিটি ধরতে যাওয়া হয়, তাহলে কিন্তু 24 সপ্তাহে আরেকটা আলট্রাসোনোগ্রাফি করতে হবে। তাইলে দেখো যে হার্ট ডিজিজ যদি থাকে, এই যে আলট্রাসোনোগ্রাফি আমরা করলাম, সেটা যে যদি হার্ট ডিজিজ থাকে, তখন কিন্তু তার ডিসিশন নিতে হয় সেই হার্ট ডিজিজটা লাইফের সঙ্গে কম্প্যাটেবল কিনা, অথবা ওই হার্ট ডিজিজটা ডেলিভারির পরে অ্যাড্রেস করতে হবে। ঠিক এই রকম। তবে ইন্ট্রাউটেরিন লাইফে ইউটেরাসের মধ্যে বাচ্চা থাকতে যে মানে ট্রিটমেন্টটা দেয়, এটা কিন্তু স্কোপ খুব লিমিটেড। আসলে বাচ্চাদেরকে যারা লাইফের সঙ্গে কম্প্যাটেবল থাকে, তাদেরকে ডেলিভারির পরে বিভিন্ন রকম অপারেটিভ প্রসিডিউরে কিন্তু এটা ট্রিটমেন্ট দেওয়া যায়। কিন্তু সবচেয়ে বড় যেটা, সেটা এটার প্রিভেনশন, যে জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা যেন না আসে, এইটার প্রিভেনশনে যতগুলো আমরা মানে ফ্যাক্টর বলছি, তারপরে ড্রাগ বলছি, এইগুলো নিয়ে যদি থাকে, তাহলে মানে যদি দেখা যায় অ্যাড্রেস করা যায়, তাহলে দেখা যাবে যে জন্মগত ত্রুটিগুলো নিয়ে আমরা মানে যেভাবে অ্যাড্রেস করা প্রয়োজন সেই অ্যাড্রেসটা করতে পারবো। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ ম্যাডাম। আমরা ম্যাডাম কনসেপশনাল কেয়ার, এন্টিনেটাল চেকআপ সম্বন্ধে ভালো জানলাম। এখন ম্যাডাম একটু জানতে চাচ্ছিলাম যে ডিউরিং ডেলিভারিতে আমাদের যেই সব ঝুঁকিগুলা হয়, ঝুঁকিগুলা থেকে আমরা যদি ঝুঁকিগুলা এড়িয়ে যেতে চাই, বা ডেলিভারির নিয়ে আসলে যখন একটা মা একদম শেষের দিকে চলে যায় গর্ভাবস্থা, তখন সে বিভিন্ন ধরনের প্রিপারেশন প্রয়োজন হয়। তো যেহেতু প্রোগ্রামটা ম্যাডাম অনেক দর্শকই দেখছে, তো ডেলিভারির পূর্ব মুহূর্তে কি ধরনের প্রিপারেশন রাখলে একটা মা বা একটা পরিবার, আসলে তো ডেলিভারির জন্য পুরো পরিবার মিলেই একটা প্রিপারেশন, একটা মা বা মানে ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে ঝুঁকিপূর্ণ অবস্থাটা এড়িয়ে যেতে পারবে, এবং পরিবারটা একটা সুস্থ মাকে নিয়ে যাবে এবং সুস্থ বাচ্চা সহ মা ফেরত নিয়ে আসবে। তো সেই ব্যাপারে ম্যাডাম কি ধরনের প্রস্তুতি থাকা প্রয়োজন বলে মনে করেন? প্ল্যান অনেক বড় একটি ব্যাপার, এবং ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সির বেলায় তো অবশ্যই ডেলিভারি প্ল্যান, যে কত সপ্তাহে এই মায়ের ডেলিভারি প্রয়োজন, যেরকম প্রি এক্লাম্পসিয়াতে কত সপ্তাহে প্রয়োজন সেটা ডিসিশন নিতে হয়। তারপরে প্রিভিয়াস সিজার যদি থাকে, তারপরে গর্ভফুল যদি নিচে থাকে, গর্ভফুল যদি অ্যাক্রিটা থাকে, এইরকম মানে আরো কিছু কন্ডিশন আছে আমি বলছি। এই জন্য ডেলিভারি প্ল্যানটা, যে কোন সময়ে টাইম অফ ডেলিভারি, এরপরে আছে মোড অফ ডেলিভারি,
যে এই প্রেগন্যান্সির ডেলিভারির মোড কি হবে, আমরা কি সিজারিয়ান সেকশন করে ডেলিভারি করব, অথবা এই মায়ের আমরা হচ্ছে ন্যাচারাল রাস্তায় বা যেটা হচ্ছে মানে ভিজাইনাল ডেলিভারি সেটাকে অ্যালাউ করব, এটা নিয়ে ডিসিশন নিতে হবে। নেক্সট যেটা সেটা হচ্ছে মানে প্লেস অফ ডেলিভারি। ঝুঁকিপূর্ণ মায়েদের কিন্তু প্লেস অফ ডেলিভারি খুবই ইম্পর্টেন্ট, যেরকম যে বাচ্চাটা কোথায় তার ট্রিটমেন্ট নিবে, এইটার একটা, যেরকম প্রিম্যাচুর বাচ্চা হয়তো হলো, সেটা প্রিম্যাচুর অনেক প্রিম্যাচুর হতে পারে, আবার একটু কম প্রিম্যাচুর হতে পারে, মানে 36-এর 35 36 এদের হচ্ছে ভায়াবিলিটিটা বেশি, কিন্তু 28 29 এরকমে হবে, তাহলে তো সব হসপিটালে তো এটার ফ্যাসিলিটিস নাই। অতএব তাকে কিন্তু ডিসিশন নিতে হবে যে ডেলিভারির জায়গাটা তার হচ্ছে কোথায় হবে। তাহলে এইগুলোর পরে আরো যেটা আছে যে যদি ইমার্জেন্সি হয়, এই যে কোভিড টাইমে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোভিড টাইমে একটা জিনিস দেখা গেছে যে হোম ডেলিভারি বেড়ে গেছে, বাড়িতে ডেলিভারির সংখ্যা কিন্তু বেড়ে গেছে। ঠিক সেই একই হারে কিন্তু মায়ের মৃত্যুর হারও বেড়ে গেছে এই হোম ডেলিভারি করার জন্য। অতএব তাকে ডিসিশন নিতে হবে কোন হাসপাতালে ডেলিভারি হবে, এবং সেই হাসপাতালের সঙ্গে আগেই হচ্ছে যোগাযোগ করতে হবে, যোগাযোগ রাখতে হবে, এবং ইমার্জেন্সি যদি কোনো রকম হয়, মাকে কিন্তু ইমার্জেন্সি শিখাই দিতে হবে। এই যে এই মানে ইয়েতে ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সিতে যে মাথা ব্যথা, এরকম একটা পানি ভেঙে যাওয়া, রক্ত যাওয়া, তারপরে চোখে চোখে একটু ঝাপসা দেখা, এরকম জ্বর আসা, এরকম কন্ডিশনে তাকে অবশ্যই হচ্ছে মানে তাড়াতাড়ি হচ্ছে হাসপাতালে যেতে হবে। সে হাসপাতালে আসবে কি করে এটাও কিন্তু তাকে আগের থেকেই ঠিক করতে হবে। ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সিতে অনেক সময় ব্লাডের প্রয়োজন হয়, এই ব্লাড ডোনার তার কে হবে সেই ডোনারকে আগে থেকেই ঠিক করতে হবে, ডোনারের যেগুলো পরীক্ষা করা সেগুলো কিন্তু করে রাখতে হবে এরকম। তারপরে ফাইনান্সিয়াল যে প্রিপারেশন সেটা তো থাকবেই। এইরকম প্রিপারেশন থেকে তারপরে যখন হাসপাতালে আসে ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সির কিন্তু নিবিড় হচ্ছে ফলো আপের প্রয়োজন থাকে। নিবিড় ফলো আপ মানে বাচ্চাটার সমস্যা ডেভেলপ করে কিনা, আমাদের যে সমস্ত প্রসিডিউর আছে, যেরকম ধরো ফলো আপের মধ্যে আমরা বাচ্চার হার্ট সাউন্ডটা স্টেথো দিয়ে দেখি, তারপরে সিটিজি দিয়ে দেখি, তারপরে মায়ের প্রোগ্রেস হচ্ছে কিনা, তারপরে যদি অ্যাসোসিয়েটেড কন্ডিশন থাকে সে কন্ডিশনগুলোতে মা কেমন থাকে, এটা মানে পুরা হচ্ছে মনিটরিং লাগবে তার। মনিটরিং করে তারপরে হচ্ছে তার মানে ডেলিভারিটা অবশ্যই একটা মানে ভালো পরিবেশে স্কিলড হ্যান্ডে এগুলো হতে হবে। তো আমাদের দেশে ধরো এখন আমাদের দেশেরটাই বলি যে আমাদের দেশের লেবার রুমেও কিন্তু এখন গাইনি অবস্টেটিক সোসাইটি কিন্তু লেবার রুম প্রোটোকল নামে একটা প্রোগ্রাম কিন্তু করছে বাংলাদেশ ব্যাপী, যে লেবার রুম গুলাকে উপযুক্ত করার জন্য, যে এখানে যাতে ভালোভাবে ডেলিভারি কন্ডাক্ট করা যায় এবং ডেলিভারি যাতে ক্লিন ডেলিভারি যাতে হয়, বাচ্চাটা যাতে ভালোভাবে মানে ট্রিটমেন্ট দেওয়া যায়, ঠিক এরকম। তো এইরকম আমাদের ওই রকম ডেলিভারি করতে হবে, এবং ডেলিভারির পরে মানে বাচ্চার কন্ডিশন অনুযায়ী বাচ্চাতে মানে এটা বাচ্চাদের কেয়ারের যে জায়গাগুলো, যে এটা আমরা ওয়ার্ডে রাখতে পারবো কিনা, অথবা বাচ্চাকে এনআইসিইউ ওইখানে যাবে কিনা, স্ক্যানুতে যাবে কিনা, এইরকম হচ্ছে ডিসিশন নিয়ে তারপরে মানে ডেলিভারিটা করলে দেখা যাবে যে মাকেও আমরা সেভ করতে পারবো, বাচ্চাকেও আমরা সেভ করতে পারবো। তবে এক একটা কন্ডিশনে কিন্তু এক এক রকম মনিটরিং লাগবে, সব কন্ডিশনে তো একই রকম মনিটরিং না, মনিটরিংটা হচ্ছে প্রোটোকল অনুযায়ী আমাদের মনিটরিং করতে হবে। যেমন ডায়াবেটিসের মনিটরিংটা আলাদা, হাইপার টেনশনের মনিটরিংটা আলাদা, এরকম যার যেটা মনিটরিং প্রয়োজন সেইভাবে ডিউরিং ডেলিভারি মনিটর করতে হবে। এবং ডেলিভারি সবারই খুব ক্লিন মানে অ্যাসেপ্টিক প্রিকশনে হতে হবে, বাচ্চাটার হচ্ছে কেয়ার নিতে হবে একদম ডেলিভারি রুম থেকে শুরু করে তার একদম যদি স্পেশাল কোনো ওয়ার্ডে যেতে হয়, কোনো ইউনিটে যেতে হয়, সেখানে যাওয়া পর্যন্ত তাকে মানে কেয়ার নিতে হবে। আচ্ছা, তাহলে হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারিটা এরকম একটা সেন্টারে হতে হবে যেখানে আমরা আসলে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ পাবো ম্যাডাম। যে মায়ের যদি ডায়াবেটিস থাকে, হার্ট ডিজিজ থাকে, তাহলে মাকে কার্ডিওলজিস্ট বা হরমোন বিশেষজ্ঞ যদি কনসালটেন্সি লাগে আমরা নিতে পারি। সেই সাথে বাচ্চারও যদি কোনো অসুবিধা থাকে আমরা একজন নিওনেটোলজিস্টকে যাতে
পাশাপাশি পেতে পারি, বাচ্চার ডাক্তার বা বাচ্চার ওয়ার্ডটাও যাতে কাছাকাছি হয়। তাহলে হাই রিস্ক প্রেগনেন্সির মায়েরা যখন এন্টিনেটাল চেকআপে থাকবে তখন থেকেই তারা প্ল্যান করবে যে তার ডেলিভারিটা ওরকম একটা সেন্টারে হতে হবে, তো সুতরাং সেরকম একটা সেন্টারের সাথে আগে থেকে যোগাযোগটা রাখবে ম্যাডাম। আর এরপরে যেটা আসে ম্যাডাম, আমরা যেহেতু স্টেপ বাই স্টেপ প্রতিরোধের কথা বলছি, তো সব শেষে হচ্ছে পোস্টনেটাল কেয়ার। পোস্টনেটাল কেয়ারটা এই যে মানে মেইনলি তো ওই সময়টা আমরা ইনফেকশনটাকেই সবচেয়ে বেশি অ্যাড্রেস করে থাকি। তো ইনফেকশন প্রিভেনশনের জন্য বা যাতে ইনফেকশন না হয় সেজন্য ডেলিভারির সময় থেকেই তো আসলে কিছু নিয়ম কানুন মেনে মাকে চলতে হবে। সেই ব্যাপারে ম্যাডাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দিবেন। হ্যাঁ, এখানে দেখো যে ডেলিভারির পর থেকেই যে প্রশ্নটা আসবে সেটা কিন্তু একজন বাচ্চার হচ্ছে সুস্থতা। এই বাচ্চার সুস্থতার জন্য কিন্তু ব্রেস্ট ফিডিং এর কিন্তু কোনো বিকল্প নাই। হ্যাঁ, ব্রেস্ট ফিডিং তাকে করাইতে হবে। তো ডেলিভারির পর পরে যদি সে বাচ্চা মানে খুবই প্রিম্যাচুর না হয় অথবা ব্রেস্ট ফিডিং করানো যাচ্ছে না, এরকম যদি না হয় তাহলে কিন্তু মাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে। এবং করোনার সময়ে এই ব্রেস্ট ফিডিং কিন্তু মাকে মাস্ক পরে করাতে হবে। তারপরে মা বাচ্চাটাকে ব্রেস্ট ফিড করানোর পরে একটু দূরে রাখবে, মানে সব সময় তার বেডের মধ্যে রাখবে না, কিন্তু রুমিং ইন যেটা বলে যে ওই রুমেই থাকবে। মা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলবে, মানে যে টাইম টু টাইম যে হাত ধোয়া, সাবান দিয়ে হাত ধোয়া, 20 মিনিট 20 সেকেন্ড ধরে হাত ধোয়া, এগুলো করবে। এবং বাচ্চা যে প্রতিপালন করবে যারা থাকবে তারাও কিন্তু এই স্বাস্থ্যবিধি মেনে তাকে হচ্ছে প্রতিপালন করবে। তো ব্রেস্ট ফিডিং এর পরে যেটা আসে সেটা হচ্ছে মায়েদের হচ্ছে প্রিভেনশন অফ ইনফেকশন। তুমি যেটা বলছো যেটা তো ডেলিভারির থেকেই শুরু হয়। হ্যাঁ, এর পরেও হচ্ছে তাকে প্রিভেনশন অফ ইনফেকশনের জন্য যেটা অনেক সময় দেখা যায় যে ধরো সিজারিয়ান সেকশন হলো মায়ের, তখন বাড়িতে যাওয়ার সময় তাকে যে মেডিসিনগুলো দেওয়া হয় সে মেডিসিন যেন সে প্রপারলি খায়। তারপরে তার রেস্ট যেটা সেটা যেন নেয়। তারপরে হচ্ছে নিউট্রিশনের উপরে, ডায়েটের উপরে। প্রেগনান্সিতেও, হাই রিস্ক প্রেগনান্সি যেরকম ডায়েটের একটা বড় রোল আছে, যে ডায়েট হচ্ছে সুষম খাবার, তার সঙ্গে ভিটামিন যুক্ত খাবার, তারপরে যাতে রক্ত শূন্যতা না হয় সেজন্য আয়রন, তারপরে ক্যালসিয়াম, তারপরে ভিটামিন ডি, এগুলো যেরকম প্রেগনান্সিতে প্রয়োজন হয় সে যদি খেয়ে যায় প্রেগনান্সিতে এই সাপ্লিমেন্টগুলো, তাহলে দেখা যাবে যে প্রেগনান্সির পরেও ওগুলোর প্রয়োজন যদি থাকে সেই অনুযায়ী তাকে হচ্ছে এই মেডিসিনগুলো দেওয়া হবে। তবে প্রেগনান্সি এই পিউরপেরিয়াম যেটা আমরা বলি যে ডেলিভারির পরে, এ সময়েও কিন্তু নিউট্রিশনের দিকে তাকে খেয়াল করতে হবে। এজন্য এখানেও সুষম মানে খাবার খেতে হবে তাকে। কার্বোহাইড্রেট কম খেতে হবে, সে প্রোটিন খাইলো, আবার ফ্যাটেরও হচ্ছে লো ফ্যাটের যেগুলো সেগুলো খাইলো। আর যখন বাচ্চাকে বুকের দুধ দিবে তখন কিন্তু 300 থেকে 400 কিলো ক্যালোরি তার বেশি প্রয়োজন হবে। এই বেশি প্রয়োজনটা যেটা সেটাও তাকে কিন্তু খেতে হবে, না খেলে দেখা যাবে যে তারও হেলথ খারাপ হয়ে যাবে, অথবা বাচ্চাও হচ্ছে অ্যাডিকুয়েট ব্রেস্ট মিল্ক হচ্ছে পাচ্ছে না। তো এইখানে মানে রেস্ট, নিউট্রিশন, তারপরে তার যে মেডিসিন দেয়া থাকে সে মেডিসিন অনুযায়ী। তারপরে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কন্ট্রাসেপশনের মানে কেয়ার। এই কন্ট্রাসেপশনের কেয়ার কিন্তু প্রেগনান্সি থেকে শুরু হয়। এই হাই রিস্ক প্রেগনান্সি যাদের, তাদের কিন্তু এটা আরো বেশি জরুরি। কারণ এই মায়েরা মানে খুব শর্ট টাইমে বাচ্চা নেওয়া, আমি যেটা বললাম যে 18 মাসের আগে নিলে সে আরো ঝুঁকিতে পড়বে, তাহলে সে কি করবে? এবং অনেকের দেখা যাবে যে সে অনেকদিন মানে প্রেগনান্সি হয়তো নিবে না, আর একটা হয়তো নিল আর আরেকটা অনেক গ্যাপ দিবে। এই সময়ে তার ইফেক্টিভ কন্ট্রাসেপটিভ নেওয়া। এই ইফেক্টিভ কন্ট্রাসেপটিভ কিন্তু প্রেগনান্সির থেকেই কাউন্সিলিং শুরু হয়। আবার এই যে ডেলিভারির সময় কন্ট্রাসেপটিভ একটা দেওয়া হয় যেটা পিপিআইইউডি বলে, ওইটা হচ্ছে সিজারের সময় দিয়ে দেয়। অথবা ডিসচার্জের সময় তাকে কন্ট্রাসেপটিভ অ্যাডভাইস দেওয়া হয়। এটা ইনজেকশন মানে নিতে পারে, কবে থেকে নিবে সেটা বলে দিবে, ইমপ্ল্যান্ট কবে থেকে নিবে সেটা বলে দিবে। আর মা যেন কোনো ক্রমেই হচ্ছে এই আনপ্ল্যান প্রেগন্যান্সি যেন না হয় সে সম্বন্ধে তাকে বলতে হবে। এটা হচ্ছে কন্ট্রাসেপশন নিয়ে। আরেকটা এখানে আছে যে এই যে পোস্ট ন্যাটাল চেক আপে আসা, এই পোস্ট ন্যাটাল চেক আপে আসাও কিন্তু সেই অ্যান্টিন্যাটালের মতোই,
যে পোস্টনেটাল চেকআপের যে শিডিউল, সেই শিডিউল অনুযায়ী যদি সবার প্রয়োজন না থাকে তাহলে এখানে কিন্তু আরো সমস্যা হয়। যেরকম পোস্টনেটাল কেয়ারে মা যখন আসে তখন মা আসে, বাচ্চা আসে, দুইজন কিন্তু একটা ইনফেকশনের এক্সপোজারে যাচ্ছে এই প্যান্ডেমিক টাইমে। অতএব এই সময়ে খুব মানে খুব ডিসিশন নিতে হয় খুব কশাসলি, যে এইখানে সে টেলিমেডিসিন নিয়ে কভার করতে পারবে কিনা। তাহলে যদি আমরা একটা অথবা দুইটা ভিজিটে আসে আর বাকিটা যদি আমরা টেলিমেডিসিনে দেই, তাহলে কিন্তু দেখা যাবে যে একজন মা বাচ্চা হসপিটালে কম এসেও প্রপার অ্যাডভাইস কিন্তু পাচ্ছে। এবং এই অ্যাডভাইসটা হতে পারে ব্রেস্ট ফিডিং সম্বন্ধে, এই অ্যাডভাইসটা হতে পারে হচ্ছে তার মেডিসিন খাওয়া সম্বন্ধে, এই অ্যাডভাইসটা হতে পারে তার অনেক সময় হচ্ছে এই সিজার থাকলে অনেক সময় স্টিচ কেয়ারের প্রয়োজন পড়ে, সেগুলো নিয়ে হতে পারে। তারপরে হচ্ছে তার ডায়েট নিয়ে হতে পারে এই জিনিসগুলো। তারপরে মেডিসিন যেটা খাচ্ছে সেটা সে সুইচ ওভার করবে কিনা অন্য মেডিসিনে, এই জিনিসগুলো কিন্তু খুব সহজেই টেলিমেডিসিনের মাধ্যমে করা যায়। এই জন্য পোস্টন্যাটাল চেক আপে বিশেষ করে রিস্কি মানে হাই রিস্ক প্রেগন্যান্সিও যদি এটাকে করা মানে করা যায়, অনেকগুলো কন্ডিশন আছে আবার যেগুলো ডেলিভারি হলেই রিস্ক কমে যায়। যেরকম প্রি এক্লাম্পসিয়া, ডেলিভারি হলে রিস্কটা তো কমে, ডায়াবেটিস যেটা সেটা হচ্ছে ডেলিভারি হলে সুগার লেভেলটা কমে যায়। ঠিক এইরকম ডিসিশন নিতে হবে যে এই মা মানে ফেস টু ফেস কত কম আসতে পারে। যদি ফেস টু ফেস দুই একটা আসে তো আসলো, আর বাকিটা কিন্তু মা টেলিমেডিসিনের হেল্প নিতে পারে। এবং তারপরে আবার কিন্তু যেরকম ডায়াবেটিসের কথাটা বলি, যে ডায়াবেটিস জেস্টেশনাল ডায়াবেটিস যেটা, সেটা কিন্তু তার আর আবার হচ্ছে সুগার টেস্ট করতে হবে, সেটা হচ্ছে 4 to 12 উইকস পরে। তার মানে 3 মাস পরেও সে করতে পারে। তো এইটা করে তাকে দেখতে হবে যে সেটা থাকলো কিনা। যেরকম 25% হচ্ছে জিডিএম এ কিন্তু ব্লাড সুগার লেভেলটা হাই থেকে যায় এবং এটা টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করে। তো এইরকম যদি দেখা যায়, এই এই অ্যাডভাইসগুলো কিন্তু টেলিমেডিসিনে নিতে পারে এবং সে কিন্তু বলতে পারে যে আমার সুগার লেভেলটা এই হয়েছে, তাহলে সেটা পারসিস্ট করলো কিনা সেটা সে নিতে পারে। তো এইগুলো মানে ইন্ডিভিজুয়ালাইজেশন সবার জন্য এক হবে না। হ্যাঁ, প্রত্যেকের জন্য মানে আমাদেরকে হচ্ছে মানে কেয়ারটা কেমন হবে সেটা হচ্ছে ডিসিশন নিতে হবে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম, অসাধারণ ম্যাডাম। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম আপনার আলোচনা। প্রি কনসেপশনাল কেয়ার, এন্টিনেটাল চেকআপ, ডিউরিং ডেলিভারি প্ল্যান, পোস্টনেটাল চেকআপ, প্রতিটা ধাপেই আসলে আমরা যদি ঠিকমতো রিস্কটা আইডেন্টিফাই করতে পারি, রিস্কটাকে অ্যাড্রেস করতে পারি, প্রপার প্রয়োজনে প্রপার ইন্টারভেনশনে যেতে পারি, অনেক ধরনের ঝুঁকিপূর্ণ অবস্থাকে আমরা আসলে প্রতিরোধ করতে পারবো। আর সেজন্য সবচাইতে যেটা দরকার সেটা হচ্ছে ম্যাডাম কমিউনিকেশন। ডাক্তারের সাথে পেশেন্টের একটা কমিউনিকেশন থাকতে হবে। এখন সেটা ফেস টু ফেস হতে পারে বা টেলিমেডিসিনে হতে পারে। তাহলে আমাদের আসলে আমাদের রুগীদেরকেও বুঝতে হবে যে কমিউনিকেশন ছাড়া তাকে তো আমরা আসলে অ্যাড্রেস করতে পারবো না, তার হাই রিস্ক কন্ডিশনটা আমরা ধরতেও পারবো না। সুতরাং সেটা প্রতিরোধ করার জন্য তাকে যে অ্যাডভাইস গুলা বা যে ট্রিটমেন্ট গুলা বা যে এডুকেশন গুলা দিতে হবে, তার জন্য তাকে আমাদের সাথে কমিউনিকেশনে আসতে হবে। ম্যাডাম, অসাধারণ আলোচনা হলো আসলে, খুবই যুগোপযোগী এবং সময় প্রয়োজনীয় একটা আলোচনা। এবং প্রত্যেকে মানে অনেকেই কমেন্ট দিয়ে আপনাকে ধন্যবাদ জানিয়েছে এরকম একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য। তো আমাদের এই আলোচনাটা তখনই সার্থক হবে যখন হচ্ছে আমাদের গর্ভবতী মেয়েরা গর্ভধারণের আগেই যাবে, কেয়ার নিবে, প্রি কনসেপশনাল কেয়ার। পাশাপাশি যখন গর্ভবতী হবে তখন ন্যূনতম যে ভিজিট গুলা করা প্রয়োজন, এবং ম্যাডাম যেটা বলেছেন যে ইন্ডিভিজুয়ালাইজড, মানে প্রত্যেকের যে এই কয়টা ভিজিটে হবে এরকম না, সেটা ডাক্তার ডিসাইড করবে যে এই পার্সন বা এই গর্ভবতী মায়ের আসলে পরবর্তী ভিজিটটা কতদিন পরে দরকার, এবং সেই ভিজিটটাকে ফেস টু ফেস দিলে হবে নাকি টেলিমেডিসিন দিলে হবে, এই জিনিসটাও বুঝতে হবে। তো ম্যাডাম, আসলেই খুব ভালো একটা আলোচনা হয়েছে। এই সুন্দর একটা প্রোগ্রামে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে এই প্রোগ্রামের যে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফারহানা হোসেন, ওই আপাকেও ধন্যবাদ। এখন ম্যাডাম, অনুষ্ঠানের শেষে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে বলেন। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে বলার আমার এইটাই যে আমরা অনেক একটি বড় প্যান্ডেমিক টাইম কিন্তু মানে পার করছি সারা বিশ্ব জুড়েই। এখানে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমাদেরকে মাস্ক পরতেই হবে, ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধিতে যেগুলো বলা আছে সেগুলো করতে হবে। আরেকটা জিনিস যেটা, যারা
প্রেগন্যান্সি না নিয়ে পারবেন, যে প্রেগন্যান্সি না নিলে চলে, হ্যাঁ, তারা প্রেগন্যান্সি নিয়েন না, একটা ইফেক্টিভ কন্ট্রাসেপটিভ নেন। এই দুঃসহ দিনগুলো যাক, তখন আপনি একটা প্রেগন্যান্সি নিলে দেখবেন যে আপনি নিজে হেলদি থাকবেন এবং আপনার বাচ্চাটাও হচ্ছে হেলদি থাকবে। আর যারা প্রেগন্যান্ট হয়ে গেছেন তাদের জন্য আমার কথা হচ্ছে যে আপনারা চেক আপে আসেন। তারপরে যারা নিবেন মনে করছেন প্রিন্যাটাল চেক আপে, প্রিন্যাটাল কেয়ারে যান, সেখানে যে দেখেন যে আপনি ফিট আছেন কিনা বাচ্চা নেওয়ার জন্য, আপনার কাউন্সিলর কি বলেন সেইটা আপনি নেন। আর প্রেগন্যান্সি যে নিয়েছেন তাদের হচ্ছে এই যে দুটো দিকেই, ফেস টু ফেস এবং টেলিমেডিসিন, দুটো দিকেই আপনি মানে সহযোগিতা নেন, দুটোরই হেল্প নেন। হেল্প নিয়ে আপনি প্রেগন্যান্সিটাকে আগায় নিয়ে যান। আর ডেলিভারি কোনো ক্রমেই বাড়িতে করার চিন্তা ভাবনা করবেন না। প্রেগন্যান্ট যেটা ঝুঁকিপূর্ণ আছেন অথবা নাই, কারণ ডেলিভারির সময় মা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, যে মা মারা যাচ্ছে সে তো ঝুঁকিপূর্ণ হয়েই মারা যাচ্ছে। বাড়িতে ডেলিভারির যে এই যে 25 থেকে 30% ডেথ যে বেড়ে গেছে, এটা দেখা যাচ্ছে মার কিছুই হয়নি কিন্তু ডেলিভারির সময় সে ঝুঁকিপূর্ণ হচ্ছে। অতএব আপনারা অবশ্যই হসপিটালে ডেলিভারি করবেন। হসপিটাল ডেলিভারি ছাড়া অন্য কোনো কিছু করবেন না। পরিবারকে বলবো আপনারা সহযোগিতা করেন। আপনি আপনার যে মানে যে আছে, আপনার যে নিয়ারেস্ট ডিয়ারেস্ট প্রেগন্যান্ট আছে, তাকে খাওয়া দাওয়ার ব্যাপারে, পুষ্টিকর খাওয়া দাওয়ার ব্যাপারে, অ্যান্টিনেটাল চেক আপ, রেস্ট, এক্সারসাইজ, এগুলোর ব্যাপারে আপনি হেল্প করেন। তার ডেলিভারিটা একটা প্রপার জায়গায় হওয়ার জন্য হেল্প করেন। তাহলে দেখবেন যে আপনারা এই প্যান্ডেমিক টাইমেও একটা মাকে সুস্থ থাকবে এবং বাচ্চাও আপনারা সুস্থ সুস্থ পাবেন। এবং ইফেক্টিভ কন্ট্রাসেপটিভের ডিসিশন কিন্তু প্রেগন্যান্সির সময়, প্রেগন্যান্সির পরে খুবই খুবই নিতে হবে। এই প্যান্ডেমিক টাইমে কিন্তু ইফেক্টিভ কন্ট্রাসেপটিভের কোনো বিকল্প নাই। এক প্রেগন্যান্সি নেওয়া যাবে না, প্রেগন্যান্সি ডিলে করবেন, এর সবগুলো ক্ষেত্রেই কিন্তু কন্ট্রাসেপটিভের পরিকল্পনাটা, সিদ্ধান্তটা আপনাকে কিন্তু প্রপারলি নিতে হবে এবং সিরিয়াসলি নিতে হবে। হ্যাঁ, মানে এটাকে জোর দিতে হবে, এটার উপরে আপনাদের উদ্দেশ্যে বলার এটাই আমার। ধন্যবাদ ম্যাডাম। আমাদের সবার কাম্য একটা গর্ভবতী মায়ের শেষ হবে গর্ভাবস্থা একটা সুন্দর মায়ের কোলে একটা ফুটফুটে সন্তান নিয়ে। তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ত আপনারা থাকেন ম্যাডাম, তার মধ্যেও সময় বের করে এরকম একটা সময় উপযোগী টপিকস নিয়ে আলোচনা করার জন্য, এবং প্রত্যেকে উপকৃত হয়েছে কম বেশি যারা দেখেছেন অনুষ্ঠানটি। সবাইকে ধন্যবাদ, বিশ্ব বাংলাকে ধন্যবাদ। আবার অন্য কোনো অতিথিকে দিয়ে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, সবাইকে দিন